লুবনার সাথে বিয়ের ৩ বছর হয়ে গেল। ওর গায়ে প্রায়ই আমি হাত তুলি। এই তো সেদিন রাগের মাথায় লাথি মেরেছি। ও ছিটকে একপাশে পড়ে ফুপিয়ে কাঁদতেছিল। কি করব, রাগ উঠলে আমার মাথা ঠিক থাকে না, আর বাসায় আসলে ও অনবরত কথা বলে মাথা গরম করে দেয়। আগে গায়ে হাত তুলতাম না, হাত তুলি প্রায় ১ বছর, যখন থেকে আমার জুয়া খেলার অভ্যাস হয়ে গেছে। আমি নিয়মিত জুয়ার আসর বসাই, সব খুইয়ে নিঃস্ব হয়ে বাসায় আসি। নিজের সাথে জুয়া খেলায় আমি ক্লান্ত। লুবনা সারা রাত না খেয়ে বসে থাকতো, নেশাগ্রস্ত হয়ে বাসায় ফিরলে মাথা খেয়ে ফেলতো কথা শুনিয়ে, যা আমার শরীরে কাটার মতো বিত্ত। লুবনার সাথে আমার প্রেম হয় সেই আমি কেবল ইন্টার পাস করে লেখাপড়া বন্ধ করেছি, আর ও ক্লাস 9-এ পড়ে। আমি নেশাগ্রস্ত আগে থেকেই ছিলাম। এলাকার সবাই জানতো আমি খুব খারাপ মানুষের একজন। মেয়ে নেশাবাদে এমন কোনো নেশা নেই যা আমার ছিল না। লুবনাকে আমি ভালোবেসে ফেলছিলাম। ওর প্রতি নেশা ছিল না, ছিল ভালোবাসা। রাত দিন বন্ধুদের আড্ডা রেখে আমি লুবনার বাসায় আশেপাশে ঘুরঘুর করতাম। ও বারান্দায় বসে মমের আলোয় পড়তো, আমি বাহিরে অন্ধকারে সিগারেট জ্বালিয়ে ওকে দেখতাম। আকাশের চাঁদ দেখলে যেমন মন ভালো হয়ে যায় চট করে, ঠিক লুবনাকে দেখে মন ভালো হয়ে যায়। বারবার ছুতে চাইলেও ছুতে পারা যায় না এমন। আমায় এলাকার মানুষ গুন্ডা হিসেবে ভয় পেলেও আমার ভয় ছিল লুবনায়। আমি ওকে লুকিয়ে দেখতাম, কিন্তু সামনে গিয়ে বলতে পারতাম না ভালোবাসার কথা। জানি ও আমায় ঘৃণা করবে, করারই কথা। এমন খারাপ লোককে কোন মেয়েই ভালোবাসে। প্রায় 6 মাস পিছন পিছন স্কুলে যেতাম, আবার স্কুলের গেটে দাঁড়িয়ে থাকতাম, তবু বলতে পারতাম না। সেবার শুনেছিলাম লুবনার বাসায় ছেলেপক্ষ এসেছে ওকে দেখতে। শুনেই পাগল পাগল হয়ে গিয়েছিলাম। নেশা করে লুবনার বাড়ির পেছনে বাস ছাড়ছিল, সেখানে শুয়েছিলাম সন্ধ্যায়। না পারছিলাম ওকে বলতে, না পারছিলাম হারাতে। হঠাৎ মম নিয়ে লুবনা বের হলো পেছনে। ওকে দেখে আমি মাথা ঠিক রাখতে পারিনি। ওর হাত ধরে টান দিয়ে মুখ চেপে ধরলাম। ওর হাত থেকে মম পড়ে গিয়ে নিভে গেল। অন্ধকারে আমি আর ও। ওর কানের কাছে ফিসফিস করে বললাম, আমি ইকবাল, চেঁচিও না প্লিজ। লুবনা আমার দিকে তাকিয়ে আছে। আমি বুঝছি ও কাঁপছে, ভয়ে কাঁপছে। ভয় পাবারই কথা, হয়তো আমি ক্ষতি করব এই ভয়ে। আমি হেসে বললাম, কাঁপছো কেন? আমার কথা একটা আরেকটার সাথে জড়িয়ে যাচ্ছিল। নেশার ঘোর তখনও প্রবল ছিল। লুবনা আমার হাত মুখ থেকে সরিয়ে বলে, এখান থেকে চলে যান। আমি আবার বললাম, একবার ভালোবাসি বলবা? আমি এমনিতেও কথা গুছিয়ে বলতে পারতাম না, তার উপর নেশার ঘোরে কি বলছি বুঝতে পারছিলাম না। আমি আবার বললাম, আগে বলো তুমি কাউকে বিয়ে করবে না, তাহলে যাব। এর মাঝে লুবনার মা আলো হাতে নিয়ে লুবনাকে ডাকতে এলো। মায়ের ডাক শুনে ও আমায় ধাক্কা মেরে পালিয়ে গেল। এরপর প্রায় প্রতিদিনই আমি ওর বাসার আশেপাশে ঘুরঘুর করতাম। ও একা আর বাহিরে নামতো না। বিয়ের জন্য যারা দেখতে এসেছিল তাকে কায়দা করে জানিয়ে দিয়েছি আমার আর লুবনার প্রেম চলছে। বিয়েটা ভেঙে গেল। আমি হাতে কেটে রক্ত দিয়ে লুবনাকে চিঠি দিলাম। লুবনা চিঠির উত্তর দিল, তার সাথে রাতে বাসার পেছনে আমায় অপেক্ষা করতে বলল। সেদিন আমি নেশা করিনি, সকাল থেকে অপেক্ষা করছি লুবনার জন্য। রাতে বৃষ্টি শুরু হলো। সাপ পোকার ভয় না করে আমি ঠায় লুবনার বাসার পেছনে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছি। ভালোবাসা আমায় সব ভালো মন্দ জ্ঞান হারিয়ে দিয়েছিল। বৃষ্টি থামতে লুবনা চুপি চুপি অন্ধকারের মাঝে পেছনে আসলো। ও এসে এদিক ওদিক তাকিয়ে আমায় খুঁজছে। আমি দেখে ওর পিছনে গিয়ে বললাম, কি আমায় খুঁজছো? মেয়ে থমকে উঠে বুকে থুথু দিয়ে বলে, আপনি এত রাতেও আসছেন? কি করব, কেউ দেখলে চোর ভেবে মারবে। তুমি চিঠিটা পড়েছ? এসব কি লিখেছেন? কলম ছিল না বাসায়? অবশ্য নেশাখোররা এমনই করে। নেশাখোরদের ভালোবাসা প্রকাশের ধরনই রক্তারক্তি দিয়ে হয়। তারা নিজেকে ভালোবাসতে পারে না, তাহলে কাউকে কি করে ভালোবাসবে? আর আপনি ভাবলেন কি করে আপনার মতো অশিক্ষিত ছেলেকে আমি বিয়ে করব? আপনি ছেলেপক্ষকে বলে বিয়েটা ভেঙেছেন, তাই না? আমি অবাক হয়ে লুবনার দিকে তাকিয়ে আছি। আজ আমার নেশা নেই কোনো, তবু অসার মুখ থেকে বিন্দু পরিমাণ কথা বের হচ্ছে না। এর মাঝে পাশ থেকে কে যেন টর্চের আলো মুখে মেরে বলে, কে ওখানে এত রাতে? লুবনা আমি দুজনই হয়ে ওখানে দাঁড়িয়ে রইলাম। পালাবার কোনো সুযোগ ছিল না, কারণ যে আলো ফেলেছে সে এর মাঝে আমাদের চিনে ফেলেছে। টর্চের আলো আমাদের দিকে তাক করে রাখা হয়েছে। আমি তাতে ভয় পাচ্ছি না, ভয় পাচ্ছি লুবনা নিচু হয়ে কাঁদছে তা নিয়ে। আলো হাতে নিয়ে লুবনার চাচা আমার পাশে এসে দাঁড়িয়ে বলে, কে ইকবাল না? আর লুবনা, তুই এত রাতে ওর সাথে কি?
লুবনা চুপ হয়ে আছে। লুবনার চাচা এর মাঝে চেঁচিয়ে লুবনার মা বাবাকে ডাকতে লাগলো। আমি উঠে বললাম, চাচা ডাকবেন না, আমি এমনিতেই এসেছি। সে আমায় ধমক দিল। অন্য সময় হলে আমায় ধমক দেওয়ার মজা আমি বুঝিয়ে দিতাম, কিন্তু আজ কেন যেন পারছি না। লুবনার চাচা আবার চেঁচিয়ে বলছেন, ঘরের জোয়ান মাইয়া রাইখা মাইয়ার বাপ কেমনে নিশ্চিন্তে ঘুমায়। এর মাঝে লুবনার মা এসে বলে, কি হয়েছে ভাইজান? এ কি লুবনা, তুই এখানে? চাচা উঠে বলে, আর বলি কি, হাতে নাতে ধরছি। এই পোলারে চেনো? গুন্ডা লাফাঙ্গা প্রকৃতির ছেলে একটা, মদ গাঁজা খাইয়া পইরা থাকে। সেই ছেলের সাথে কিনা আমাগো বংশের মেয়ে। ছি ছি। লুবনার মা লুবনাকে ধরে বলে, এসব কি? আমি উঠে বললাম, আন্টি ওর দোষ নাই, আমিই আসতে বলছি। লুবনার মা কেঁদে কেঁদে বলে, আমার মাইয়া তুমি কইলে আসবো কেন? ও কি বাচ্চা নাকি? এই বলে লুবনার মা লুবনাকে চড় দিয়ে বলে, কি করলি তুই? আমার মান সম্মান ডুবালি। আমি লুবনার হাত ধরে সরাতে যাওয়া মাত্রই লুবনার চাচা আমার কলার ধরে বলে, তুই এখান থেকে যাবি নাকি বিচার সালিশি লাগবো? অন্যের মাইয়া বাইর করে আনছস, তোর বিচার দরকার। এর মাঝে লুবনা উঠে বলল, কাকা আপনি ঘরে যান, আমি নিজের ইচ্ছায় আসছি। আমার বিচার কে করবে? তুই আসছস মানে? অচেনা ছেলে ডাকলেই আসতে হবে নাকি? অচেনা কই, আমি ওরে ভালোবাসি। এই বলে ঘরে চলে গেল। আমি নিজের কানকেও বিশ্বাস করতে পারিনি। কিছুক্ষণ আগে যে মেয়েটা আমায় নেশাখোর বলল, এখন কিনা বলে ভালোবাসে। চাচা লুবনার মাকে বলে, মেয়ে ভালোবাসলে বিয়া দিয়া দাও, নইলে আর কি করবা? আমি ওখান থেকে চলে এলাম। সব কিছু স্বপ্ন লাগছে। লুবনার এই কথার মানে আমি বুঝতে পারলাম না। এরপর 4 দিন আমি ওদিকটাই যাইনি। মনকে মানাতে না পেরে সেদিন গেলাম লুবনার বাসার ওইখানে। অনেকক্ষণ থাকার পরও লুবনার দেখা পেলাম না। ওর ছোট ভাইকে দেখে ডাক দিয়ে জিজ্ঞেস করলাম, তোমার আপু কই? ও বলল, বুবু নানা বাড়ি গেছে। আপনি কে? ইকবাল। ও, আপনি সেই ইকবাল যার জন্য বুবুকে অনেক মার খেতে হয়েছে। কথাটা শুনে নিজের প্রতি খুব রাগ হতে লাগলো। আজ আমার কারণে অকারণে মেয়েটা কষ্ট পাচ্ছে। আচ্ছা ভাইয়া শোনো, নানু বাড়ি কি বেশি দূরে? না। তুমি চেনো? আমায় একটু নিয়ে যাবা? কেন? আমি যাব কেন? আপনারে আমি কেন দেখাবো? আপনাকে বুবু ভালোবাসে আমি জানি, তাই আপনি আমাদের শত্রু। তুমি বাইকে উঠেছো কখনো? না। আজ চড়বে? চলো বাইকে করে নানু বাসার দিকে যাব আর আসবো। ছেলেটা উঠে বলল, না আমি যাব না। আমি নিরাশ হয়ে দাঁড়িয়ে রইলাম। আর বুঝি কোনো উপায় নেই। আর বুঝি লুবনাকে দেখা হবে না। চলে আসতে নিলে পেছন থেকে সজীব ডাক দিয়ে বলল, বাইকে উঠলে কি খুব মজা? আমি একরাশ আশা নিয়ে ওর দিকে তাকিয়ে বললাম, মজাই তো, চলো যাই। সজীব রাজি হলো, কিন্তু কাউকে জানানো যাবে না এই শর্তে। বাইকে যাচ্ছি। ছেলেটা বাচ্চা হলেও চালাক অনেক। চালাক না হলে বলতাম, বাবু আমায় দুলাভাই বলতে। কিন্তু এখন তো বললে নিশ্চিত বাইক থেকে নেমে বাইকে একখানা লাথিও মারতে পারে। বাসা চিনে এলাম। এখন ওর সাথে একবার দেখা হলে জিজ্ঞেস করে জানতে চাইবো ও কেন বলল আমায় ভালোবাসে। অনেক দিন গিয়ে বাসার আশেপাশে দাঁড়িয়ে ফিরে আসি। একদিন এভাবেই দাঁড়িয়েছিলাম। এক ছোট্ট মেয়ে আমার হাতে একটা চিঠি দিয়ে বলল, এটা লুবনা আপু দিয়েছে। চিঠি পেয়ে খুব অবাকই হয়েছি। লুবনা জানলো কি করে আমি এখানে? চিঠি খুলে দেখলাম, আমি অনেকবার দেখেছি আপনি এখানে এসেছিলেন, আর আমি জানতাম ও আপনি আসবেন। আমার জীবনে এই কয়দিনে অনেক এলোমেলো হয়ে গেছে। আমার মা মামা এরা আগে আমায় বকতো না, আর এখন গায়ে হাত তোলে। আমায় তারা বিশ্বাসই করে না। তাহলে বাহিরে মানুষ কি করে বিশ্বাস করবে? আপনি তো আমায় ভালোবাসেন। যদি ভালোই বাসেন তাহলে আমায় মুক্তি দিতে পারবেন? আমায় নিয়ে যেতে পারবেন আপনার সাথে? পারবেন না, আমি জানি। কারণ মানুষ ভালোবাসার কথা বুক উঁচিয়ে বলতে পারলেও দায়িত্ব নেওয়ার সময় পালিয়ে যায়। তাই বলছি, এখানে সে আর দাঁড়িয়ে থাকবেন না, চলে যান। ইতি, লুবনা। চিঠিটা পড়া শেষ করে আমি তখনই দোকান থেকে কলম কিনে চিঠির অপর পাশে লিখলাম, আচ্ছা আর এখানে দাঁড়াবো না, রাত 1টায় তৈরি থেকেও, আমি নিতে আসবো। বরাবরই অত গুছিয়ে কিছু লিখতে পারি না, আর চিঠি দেওয়া এই প্রথম, তাই 3 লাইনে শেষ করলাম। রাতে আমি বাইক নিয়ে দাঁড়িয়ে আছি। বারবার মনে হচ্ছে লুবনা আসবে না। ও হয়তো মজা করেছে, না আসারই কথা। আমার মতো গুন্ডাকে কেই বা ভরসা করে? রাত 2টা বেজে গেল। আমার কি চলে যাওয়া উচিত এই ভেবে বারবার পায়চারি করছি। এর মাঝে পেছন থেকে কেউ বলল, শুনছেন? অন্ধকারে মুখ দেখতে পারছি না। মোবাইলের আলো জ্বালাতে দেখি লুবনা হাতে একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। এত দেরি হলো যে? মামা জেগেছিল।
চলুন এখন যাই। ওকে বাইকে তুলে দুজনে চললাম নতুন গন্তব্যে। শুনুন, চাইলে আমার ঘাড়ে হাত রাখতে পারেন। না ঠিক আছে। আচ্ছা আমরা কই যাচ্ছি? রূপগঞ্জ। কে ওখানে? আমার বোনের শ্বশুরবাড়ি। আমরা পিঠাপিঠি ভাই বোন, একদম বন্ধুর মতন। গেলে মানাতে পারবো। লুবনা কথা বলছে না, হয়তো ভাবছে কাজটাও ঠিক না ভুল করেছে। লুবনা, আপনি কি আমায় ভয় পাচ্ছেন বা ভাবছেন আমি আপনার ক্ষতি করব? আমার নতুন করে আর ক্ষতির ভয় নেই। বোনের বাসায় আসতে আসতে সকাল 6টা বেজে গেল। কাল রাতে বোনকে ফোনে বলে রেখেছিলাম, জানি না দুলাভাইকে জানিয়েছে কিনা। দরজা নক করতে আপু দরজা খুলে হেসে বলল, কিরে এত দেরি কেন? আর সে কই? লুবনা আমার পিছন থেকে সে পাশে দাঁড়ালো। সব কিছু খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। দুদিনের মাঝে আপু আমাদের বিয়ে দেয়। আমি এর মাঝে হাজারবার লুবনার কাছে জানতে চেয়েছি সে আমায় বিয়ে করতে রাজি কিনা। ও কোনো উত্তর দেয়নি। বিয়ের রাতে ওকে একদম আমার কল্পনায় যে বউকে পুষে রেখেছিলাম তার মতন লাগছে। মাথা নিচু করে বসে ফুপিয়ে কাঁদছে। লুবনা, কাঁদছো কেন? ভাইটার কথা মনে পড়ছে। আচ্ছা, ওকে একদিন আনবো সময় করে। তুমি একটা সত্যি কথা বলবে? আমায় তো তুমি ভালোবাসো না, তাহলে কেন বিয়ে করলে? আমি এমন একজনকে চেয়েছি যে আমায় ভালোবাসবে। আমি কি এত খারাপ যে আমায় ভালোবাসা যায় না? লুবনা চুপ করে আছে। আচ্ছা তুমি ঘুমাও। লুবনা শুয়ে পড়ল। আমি জানালার কাছে গিয়ে সিগারেট ধরালাম। ভাবছি আমি কি স্বপ্ন দেখেছি? এটাও কি সম্ভব যে মানুষটাকে পাওয়া আমার কাছে চাঁদ পাওয়ার মতন ছিল, সেই মানুষটা কিনা আজ আমার বউ? মনে হচ্ছে কোনো নেশার মাঝে আছি। এরই মাঝে লুবনা বলে উঠল, আমি মনে হয় প্রথম কোনো মেয়ে যার বাসর রাতে তার বর সিগারেট খায়। ওর কথায় থ হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। সিগারেটে হাত পুড়ে গেল। আমি হাসছি। কি ব্যাপার? আমি হাসার মতন কি বললাম? আমি হেসে বললাম, মানুষ স্বপ্ন দেখলে তাদের কি হাত পোড়ে? মানে কি, আপনি আবার নেশাও করেননি তো? লুবনার কাছে গিয়ে বসে বললাম, নতুন নেশা করলাম। এমন নেশার নাম তুমি ইহকালও শুনোনি। তো কিসে নেশা? লুবনা নেশা। এই কথা শুনে মেয়েটার চোখ আমার দিক থেকে সরিয়ে নিল। হয়তো লজ্জা পেয়েছে। মেয়েরা লজ্জা পেলে চোখে চোখ রাখতে পারে না। 1 সপ্তাহ হয়ে গেল বিয়ের। লুবনা এর মাঝে বলল, কতদিন বোনের বাসায় থাকবো? তারা হয়তো লজ্জায় কিছু বলছে না, কিন্তু আমাদের কিছু করা উচিত। আমায় আপনাদের বাড়ি রেখে আসেন। আমি বললাম, বাবা খুব রাগী। বিয়ের কথা জানিয়েছি, তবে সে জানে না আমি এখনই তোমাকে নিয়ে আছি। চাকরি করে নিয়ে যাব। তো সে চাকরি কবে? বন্ধুকে বলেছিলাম অনেকবার, এখন দেখি কী হয়। লেখাপড়া বেশি না করাতে চাকরি ভালো পেলাম না। মাত্র 8,000 টাকা বেতনে চাকরি করতে ঢাকাইতে এসেছি। লুবনার আত্মসম্মান অনেক বেশি। ও অভাবে থাকতে রাজি আছে, তবু অসম্মানে না। ও আমার সাথে ঢাকা আসলো। 8,000 টাকায় বাসা ভাড়া খাওয়ার খরচে চলে যেত। বাকি যে প্রয়োজন তা কারোই মিটত না। অনেক বেলা না খেয়ে রয়েছে দুজন। মেয়েটা তবু আমায় ছেড়ে যায়নি। এর মাঝে ওর মা বাবা পুলিশ নিয়ে ওকে নিতে এসেছিল। ও যায়নি। আমি এখনও বুঝে উঠতে পারি না ও কেন আমার সাথে অভাবে থাকছে। শুধু কি আমি ভালোবাসি তাই? একদিন বললাম, তুমি চলে যাও মা বাবার কাছে। ও শুধু বলল, যাব সেদিন যেদিন তোমার চোখে আমি ছাড়া অন্য কেউ থাকবে। এখনও তো তুমি ছাড়া অন্য কেউ আছে। কে? কেন অভাব? অভাব চোখে থাকে না, থাকে পেটে। ভালোবাসা থাকে বুকে, আর চোখে থাকে ভালোবাসার মানুষ। আমার যখন ক্ষুধায় পেট কেমন করে তখন আমি তোমার চোখের দিকে তাকাই, নিজেকে দেখতে পাই। আমার বুকের স্পন্দন বেড়ে যায়। তখন আর ক্ষুধার ঘন্টা শুনতে পাই না। মেয়েটার কথার গভীরতা অনেক, তবে সেই গভীরতা মাপতে চাওয়ার মতো মরমন আমার নেই। নেশার টান কদিন আগে আটকে রাখা যায়। পকেটে একটা টাকাও নেই। আছে শুধু সিগারেটের প্যাকেট, তবে সেই প্যাকেটও খালি। সিগারেটের প্যাকেট খুলে ঘ্রাণ নিচ্ছি। সনেশা বড়ই জ্বালা ধরিয়ে দেয় শরীরে। ক্ষুধা পানি খেয়ে বন্ধ করা যায়, তবে নেশা ঘ্রাণ নিয়ে বন্ধ করা যায় না, বরং আরও বেড়ে যায়। এরই মাঝে লুবনা আমার সামনে সিগারেটের প্যাকেট ধরলো। আমি অবাক হয়ে বললাম, টাকা কই পেলে? ও হেসে বলল, যেখান থেকে পাই নাও আগে। সিগারেট পেয়ে মহাখুশিতে একের পর এক ধরাতে লাগলাম। লুবনা চলে গেল। ওকে আবার জিজ্ঞেস করলাম, কই পেলা টাকা? কদিন আগে কিছু টাকা দিয়েছিলে না তুমি? ওটা ছিল আমার কাছে। ওটা তো তোমার নাকি চুড়ি পছন্দ হয়েছে তার জন্য দিয়েছিলাম। আর বলো না, পাশের বাসার ভাবি একই চুড়ি কিনেছে। পানি লাগাতে সোনালি রং রূপালি হয়ে গেছে।
তাই আনিনি। আমি ওর কথাতেই বুঝতে পেরেছি ও আসলে মিথ্যে বলছে, কারণ মিথ্যে মানুষ চোখের দিক তাকিয়ে বলতে পারে না। অভাবের কারণে নিজের শখ মাটি চাপা দিয়েছে, আর আমি কিনা সেই নেশা করি। সিগারেটের প্যাকেট বাইরে ফেলে দিলাম। শখের বাইক বিক্রি করে নতুন ব্যবসা শুরু করলাম। দিনে দিনে ব্যবসায় উন্নতিও হলো। এখন আর অভাবের দিন নেই। নেশার জন্য বউয়ের কাছে হাত পাততে হয় না আর কি। রাত দিন টাকার পেছনে ছুটি। শেষ কবে লুবনার দিকে 5 মিনিট তাকিয়েছি ভুলেই গিয়েছি, কারণ রাতে বেশিরভাগই নেশা করে বাসায় ফিরি। আর লুবনা আমায় যায় বলে, আমার তাই শুনতে খারাপ লাগে। প্রায় এমন হয় নেশা অবস্থায় লুবনাকে মারি, ও ফুপিয়ে কাঁদতে থাকে। নেশা কেটে যায় ভোরে, তখন দেখি মেয়েটা মেঝেতে ঘুমিয়ে আছে। নিজেকে তখন কাপুরুষ লাগে। ওর পাশে বসে ওর দিকে তাকিয়ে আমার দেওয়া ভালোবাসা নয়, শুধু নির্যাতনের ছাপই পাই। লজ্জায় নিজেকে সরিয়ে নেই দূরে। কয়েকদিন যাবৎ বন্ধুর মাধ্যমে লিপি নামের এক মেয়ের সাথে পরিচয় হয়। মেয়ে খুব কম টাকায় বিদেশে নিয়ে যায়। আমিও লোভে পড়ে যাই, টাকার নেশায় অন্ধ হয়ে যায়। একবার বিদেশে গেলেই কোটিপতি হয়ে যাব। আপাতত লুবনাকে জানাবো না। দোকান বিক্রি করে টাকা লিপিকে দিলাম। 1 সপ্তাহের ভেতর সৌদি যাওয়া হবে আমার। যাবার 2 বছর পর লুবনাকেও নিয়ে যাব। মেয়েটাকে তো কিছুই দিতে পারিনি। রাতে বাসায় গিয়ে দেখি লুবনা শুয়ে আছে। আমি খেয়ে শুয়ে পড়লাম। প্রায় 7 মাস পর আমি নেশা ছাড়া এত রাতে বাসায় ফিরেছি। ভাবলাম এই 1 সপ্তাহ ওর সাথে খারাপ আচরণ করব না। কয়েকদিন পর তো চলেই যাব। আবার কবে ওকে দেখতে পাই ভাবতেই কান্না আসছে। ভোর রাতের দিকে ঘুম ভেঙে দেখি লুবনা আমার ফোন কানে নিয়ে কাউকে গালি দিচ্ছে। আমি ওর কান থেকে ফোন টেনে নিয়ে দেখি লিপির কল। আমি কেটে দিয়ে বললাম, কী ব্যাপার, তুমি রিসিভ কেন করলে? তাহলে জানতাম কি করে আজকাল নেশা মেয়ে পর্যন্ত চলে গেছে? কথা ঠিকভাবে বলো। লুবনা আমার কলার ধরে বলল, রাতে একটা মেয়ে কল দিয়ে যদি বলে ইকবালকে জিজ্ঞেস করেন আমি ওর কে হই, তাহলে কি বুঝবো আমি? আমি রেগে বললাম, যা বোঝার বোঝো, আমার করা কিচ্ছু নেই। লুবনা রাগ করে আমার ফোন মেঝেতে ফেলে বলল, আমি থাকবো না আর তোর সাথে। মেজাজ গরম হয়ে গেল। ওকে মারলাম। আমায় ভুল বোঝার জন্য মারলাম। অবশ্য আমার মুরুদ ওইটুকুই। বাসা থেকে চলে গেলাম। সকাল নাগাদ এক বন্ধুর কল পেয়ে জানতে পারলাম লিপি আসলে দালাল মাত্র, সবার টাকা মেরে দেয়। আজ পুলিশের কাছে ধরা পড়েছে। আমার সব টাকা জলে গেল, সাথে আমার স্বপ্ন। কি করব, কার কাছে যাব ভাবতে দুনিয়া অন্ধকার হয়ে আসে। এগুলো হলো লোভের শাস্তি, লুবনার দেয়া অভিশাপ। ভাবলাম বাসায় গিয়ে লুবনার পা ধরে মাপ চাইব। আজ ও ছাড়া সবাই আমায় ফিরিয়ে দেবে আমি জানি। বাসায় গিয়ে দেখি ঘর ফাঁকা। পাশের ঘরে গিয়ে আমাদের প্রতিবেশী ভাবিকে জিজ্ঞেস করলাম লুবনার কথা। সে আমায় দেখে অবাক হয়ে বলল, আপনি এখনও এইখানে? মানে? আপনি তাড়াতাড়ি হাসপাতালে যান। লুবনা ভাবিকে হাসপাতালে নেওয়া হয়েছে। কি হয়েছে ওর? আবার জিজ্ঞেস করেন? আপনিই তো আধমরা করলেন। ছি, যে আপনার সন্তানের মা হতে যাচ্ছে তাকে এভাবে মারলেন কি করে? আপনি মানুষ? শুনেই মাথায় আকাশ ভেঙে পড়ল। তাড়াতাড়ি হাসপাতালের দিকে ছুটলাম। গিয়ে দেখি মেয়েটা বিছানায় নিথরভাবে শুয়ে আছে। পাশে দাঁড়ানো সেবিকা আমায় দেখে বলল, কে আপনি? আমি বললাম, ও আমার স্ত্রী। এত দেরি করে এসেছেন কেন? মেয়েটা এত খারাপ অবস্থায়ও আপনাকে খুঁজছে। আমি ওর মাথার কাছে বসে পড়লাম। চোখের নিচে জমানো কালি নিয়ে মেয়েটা অনেক শব্দ করে নিঃশ্বাস নিচ্ছে। মনে হচ্ছে নিঃশ্বাস নিতে ওর কষ্ট হচ্ছে। মাথায় হাত দিয়ে বললাম, লুবনা, বিশ্বাস করো, তুমি ছাড়া কাউকে আমি ভালোবাসি না। একবার সুস্থ হয়ে যাও, আমি আর তোমার গায়ে হাত তুলব না। লুবনা অল্প করে চোখ খুলে চোখ দিয়ে পানি ছেড়ে দিল। তুমি এসেছো? আমার প্রাণটা মনে হয় এতক্ষণ তোমার আসার অপেক্ষা করেছিল। এখন দেখো না, যাবার জন্য অস্থির হচ্ছে। ওর মুখে হাত দিয়ে বললাম, এমন করে বলো না। লুবনা আমার হাত শক্ত করে ধরে বলল, অনেক কথা বলা ছিল, ভেবেছিলাম হাসি মুখে বলে দেব। দেখো না আমার কপাল। জানো ইকবাল, আমি গতকাল সকালে জানতে পারলাম আমি মা হতে যাচ্ছি। সারাদিন অপেক্ষা করতে লাগলাম তোমার জন্য। কি করে বলবো তোমায়, কিন্তু আর বলা হলো না। বাচ্চাটা আমার আর থাকলো না। আমার চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। লুবনা এত কষ্টের মাঝেও এক বিদ্রূপের হাসি দিল। আমার দিকে তাকিয়ে বলে, তুমি আগে বারবার জানতে চাইতে আমি তোমায় ভালোবেসে তোমার সাথে এসেছি কি না। আসলে কি জানো, তখন আমি ঘুরেছিলাম কি ভালোবাসা আর কি না বুঝতে পারিনি। শুধু ভেবেছিলাম তুমি তো ভালোবাসো, কিন্তু আজ কেন জানি বারবার ইচ্ছে করছে তোমাকে চাইতে, বারবার তোমার সাথে থাকতে ইচ্ছে করছে। কিন্তু দেখো নিয়তি কি নিষ্ঠুর, যা চাই তা পাই না। আচ্ছা ইকবাল, আমি কি তোমার দিকে একটু তাকিয়ে থাকতে পারবো? আমি ওর মাথা আমার বুকে চেপে রেখে বললাম, একটু কেন, তুমি অনন্তকাল তাকিয়ে থাকো। মেয়েটা আমার কথা রেখেছে। মেয়েটা পলকহীন আমার দিকে তাকিয়ে রইল।
20 বছর পর। লুবনার জন্য অপেক্ষা করছি অনেকক্ষণ ধরে। লুবনা এসে আমার পিঠে হাত রেখে বলল, এতদিন পর এলে। আমি ওর দিকে তাকিয়ে দেখি মেয়েটা ঠিক সেই প্রথম দেখার মতোই সুন্দরী আছে। ও আমায় দেখে খিক খিক করে হাসছে। আমি জিজ্ঞেস করলাম, কি হলো? তুমি বুড়ো হয়ে গেছো। এরপর আমার কাছে আসার আগে এই চুলদাড়ি কেটে আসবে মশাই। হঠাৎ কেউ একজন বলল, উঠুন, আপনার জামিন আজ। এ কথা শুনে ঘুম ভেঙে দেখি আমি জেলের মাঝে বসে আছি আর এতক্ষণ লুবনাকে স্বপ্ন দেখতেছিলাম। বাইরে বের হয়ে আকাশের দিকে তাকিয়ে নিঃশ্বাস ফেললাম। কতদিন পর এমনভাবে আকাশ দেখলাম। পাশেই দোকানের আয়নায় নিজেকে দেখে চিনতেই পারছি না। চুল দাড়িতে পাক ধরেছে। লুবনা তাহলে ঠিকই বলেছে, বুড়ো হয়ে গেছি। চুল দাড়ি কেটে কালো রং করে রওনা দিলাম লুবনার কাছে। চারিদিকে ফাঁকা এলাকা, কেউ নেই আশেপাশে, ঘন কবর চারপাশে। এত বছর পরও লুবনার কবর চিনতে আমি ভুল করিনি। মাথার কাছে ছোট্ট ফুল গাছটা বড় হয়েছে। চারিদিকে বাতাসের ওই ফুলের গন্ধ ছড়িয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমি আশাতে কি খুশি পরিবেশ। লুবনাও কি খুশি হয়েছে? কবরের পাশে বসে মাটির উপর হাত রেখে বললাম, কি তুমি কি এখনও চাও আমায়? এখনও কি তাকিয়ে থাকবে আমার দিকে? আমার ওই যে তোমার মতন করে ওভাবে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। কবরটা জড়িয়ে ধরে কাঁদছি। বারবার ভেতর থেকে চিৎকার দিয়ে গান বের হয়ে আসছে। আমার মন্দ স্বভাব যেন তুমি কেন চাইলে আমারে? এমনও কি হয় মানুষ নিজের ক্ষতি করে? গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।